আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ মঞ্চে চলে এসেছেন। আমি আসন গ্রহণ করবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। করতালির মাধ্যমে তাদের সকলকে আমন্ত্রণ জানাই। আমরা তাদের সকলের কাছ থেকে কিছু শুনবো। আজকে আমাদের এই চমৎকার ক্ষণটিকে আরেকটু মহিমান্বিত করবার জন্য প্রথমেই অনুরোধ জানাবো আমাদের অধ্যক্ষ স্যারকে, আমাদের প্রিন্সিপাল স্যারকে, কর্নেল মোহাম্মদ জাহিদুর রহিম স্যারকে। বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ বীরোত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজের প্রাক্তন ছাত্রছাত্রীদের সংগঠন ওসাসা কর্তৃক আয়োজিত পুনর্মিলনী 2014 এর প্রধান অতিথি, বিশিষ্ট শিক্ষাবিদ এবং লেখক সম্মানিত ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল, এই কলেজের পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল FM জাহিদ হোসেন, আমন্ত্রিত প্রাক্তন অধ্যক্ষ, উপাধ্যক্ষ, শিক্ষক শিক্ষিকাগণ, ওসাসার সভাপতি অধ্যাপক ডাক্তার মোশাররফ হক, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং আজকের অনুষ্ঠানের প্রাণকেন্দ্র আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। হেমন্তের রৌদ্রস্নাত দুপুরে কলেজের সকলের পক্ষ থেকে কলেজ ক্যাম্পাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। 1957 সালে প্রতিষ্ঠিত ক্যান্টনমেন্ট মডার্ন স্কুলটি কালের পরিক্রমায় রূপান্তরিত এবং সম্প্রসারিত হয়ে 57 বছর পর আজকে আপনারা যে অবস্থানে দেখতে পাচ্ছেন সেই অবস্থানে এসেছে। দেশের একটি প্রবীণতম নারী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে শহীদ আনোয়ার বালিকা বিদ্যালয়, শহীদ আনোয়ার গার্লস কলেজ এবং বর্তমানে শহীদ বীরোত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজ নামে আমরা সবাই পরিচিত। দীর্ঘ সময় পেরিয়ে গেল 2004 সালে প্রাক্তন ছাত্রছাত্রীদের সমন্বয়ে গঠিত ওসাসা কর্তৃক ইতিপূর্বে দুটি পুনর্মিলনী অনুষ্ঠান হয়েছিল, একটি 2004 সালে আর একটি 2007 সালে। সে প্রেক্ষিতে আমাদের 2014 সালে আমাদের স্কুল বা কলেজের 57 বছর পূর্তিতে আমাদের আজকে এটি মাত্র তৃতীয় পুনর্মিলনী অনুষ্ঠান। বহু বাধা ও প্রতিকূলতা পেরিয়ে কতিপয় উদ্যমী ছাত্রীর প্রাণান্তকর প্রচেষ্টা এবং প্রবীণদের সঠিক দিক নির্দেশনায় সম্ভব হয়েছে আজকের এই অনুষ্ঠান। প্রাথমিকভাবে আমরা অনেকেই সন্দিহান ছিলাম যে আদৌ এই অনুষ্ঠান আয়োজন করা যাবে কি না। যাই হোক, এক ঝাঁক তরুণীর চ্যালেঞ্জ এবং দীর্ঘ 6 মাসের পরিশ্রমের ফসল আজকের এই মিলন মেলা। আজকের এই দিনে আমরা স্মরণ করছি ওসাসার প্রাক্তন সভাপতি শহীদ নাজনীন শাকিলকে, যার ঐকান্তিক প্রচেষ্টা এবং উৎসাহ উদ্দীপনায় ওসাসার জন্ম হয়েছিল এবং বিগত দুটি পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছিল। মূলত 2009 সালে তার মর্মান্তিক মৃত্যুর পর থেকেই ওসাসা কিছুটা নীরব ছিল। তাই আজকের এই অনুষ্ঠানটি হচ্ছে মূলত আমাদের প্রাক্তন ছাত্রছাত্রীদেরকে কলেজ ক্যাম্পাসে একত্রিত করা, তাদেরকে নস্টালজিক করে দেয়া, আমাদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্যতা এবং একাত্মতা বোধ বৃদ্ধির মাধ্যমে ওসাসাকে সক্রিয় করে তোলা। অগ্রজ এবং অনুজের যে সেতুবন্ধন, তার পাশাপাশি বিভিন্ন চড়াই উচ্চাই পেরিয়ে আমরা সমাজে আজকে যারা ইতিমধ্যে প্রতিষ্ঠা পেয়েছি বা যারা প্রতিষ্ঠা পেতে যাচ্ছি, আমাদের কিছুটা হলো আমাদের অনুজদের জন্য দায়বদ্ধতা রয়েছে। এই দায়বদ্ধতা মনে রেখে আমরা যদি আমাদের অনুজদের জন্য সহযোগিতার হাত বাড়াই, এদের সামনে অনুকরণীয় হতে পারি, ওদেরকে অনুসরণের রাস্তা করে দিতে পারি, তাহলেই ওসাসার উদ্দেশ্য পূর্ণতা পাবে। এজন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, যাতে আমরা সব সময় চিন্তা চেতনায় আমি থেকে বের হয়ে গিয়ে আমরা যে শব্দটি আছে সেই শব্দটিকে আমরা কার্যকরী করতে পারি। প্রত্যেকটি ক্ষেত্রে আমরা শব্দ ব্যবহার করব, কোথাও আমরা আমি এটা করেছি ওটা করেছি সেই শব্দ থেকে বের হয়ে আসতে হবে। আমি আশা করি বিভিন্ন কর্মসূচি আয়োজনের মাধ্যমে ওসাসা ভবিষ্যতে সক্রিয় থাকবে এবং বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের যে ছাত্রীরা থাকবে তাদের জন্য বিভিন্ন কল্যাণকর ভূমিকা পালন করবে। ব্যক্তিগতভাবে আমাদের অনেক প্রাক্তন ছাত্রছাত্রী বিভিন্নভাবে আমাদের বর্তমান ছাত্রছাত্রীদেরকে সহায়তা করে যাচ্ছেন, বিভিন্ন ধরনের চিকিৎসা সহায়তা দিয়ে, বিভিন্ন ধরনের আর্থিক সহায়তা দিয়ে, দরিদ্র এবং মেধাবী ছাত্রীদেরকে সহায়তা দিয়ে। এর পাশাপাশি বিভিন্ন সময় আমরা আমাদের প্রাক্তন ছাত্রছাত্রীদের কাছ থেকে বিভিন্ন ওয়ার্কশপ এবং সেমিনার আয়োজনের অফার পাই এবং আমরা তাদেরকে সেখানে অ্যালাউ করি, যাতে আমাদের বর্তমান যুগের ছাত্রছাত্রীরা তাদেরকে দেখে অনুপ্রাণিত হতে পারে।
আমি আশা করব ভবিষ্যতেও এই ধরনের কার্যক্রম বৃদ্ধি পাবে এবং ওসাসা যদি সংগঠিত হয়, সুসংগঠিত হয়, তাহলেই এর কর্মদক্ষতা আরও অনেকাংশে বৃদ্ধি পাবে। শুধুমাত্র দেশের ভিতর থেকেই নয়, দেশের বিভিন্ন অঞ্চল থেকেই নয়, দেশের বাইরে থেকে, পৃথিবীর বিভিন্ন স্থান থেকে আপনারা এখানে এসেছেন এবং আমরা কয়েকজনের ব্যাপারে জানি যারা শুধুমাত্র এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য সুদূর প্রবাস থেকে এসেছেন। আপনাদের যারা বন্ধু বান্ধব ছিল তাদেরকে দেখার জন্য, যারা টিচার হিসেবে ছিলেন তাদের সাথে মিলিত হবার জন্য এবং সবশেষে আত্মিক যে বন্ধন ছিল সেই আত্মিক বন্ধনের টানে আপনারা এখানে এসেছেন। এই জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে ধন্যবাদ জানাচ্ছি এই প্রতিষ্ঠানের জন্মলগ্ন থেকে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা তাদের জীবনের মূল্যবান সময় ব্যয় করে নিজেকে উজাড় করে দিয়ে আমাদের বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করে যাচ্ছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। অনিবার্য কারণে আমাদের পুনর্মিলনী অনুষ্ঠানের তারিখ পরিবর্তন করতে হয়েছিল, এই জন্য আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা আশা করি ভবিষ্যতে যখন আমরা এই ধরনের অনুষ্ঠান আয়োজন করব, আমরা আরও সুসংগঠিতভাবে সেই অনুষ্ঠানকে পরিচালনা করতে পারব। আজকের আয়োজনকে বাস্তবে রূপ দিতে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। যারা অনুপ্রেরণা এবং মূল্যবান দিক নির্দেশনা দিয়ে সহায়তা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং পরিশেষে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি সকল স্পন্সরদেরকে, যাদের আর্থিক এবং দিক নির্দেশনা ছাড়া আমাদের আজকের এই অনুষ্ঠান কোনোভাবেই আয়োজন করা সম্ভব হতো না। আনন্দময় স্মৃতিগুলিকে সাথে নিয়ে যাওয়ার পাশাপাশি আয়োজনের ছোটোখাটো যে সমস্ত ভুল ত্রুটিগুলি হবে সেগুলিকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আয়োজকদের মহতী উদ্যোগকে সাধুবাদ জানাবেন, এই কামনায় আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আরো কিছু শুনবো এবারে যার কাছে ব্রিগেডিয়ার জেনারেল এফ.এম. জাহিদ হোসেন স্যারকে পোডিয়ামে আসবার জন্য অনুরোধ জানাচ্ছি। শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজে অনুষ্ঠিত প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, জনপ্রিয় ও স্বনামধন্য লেখক ডক্টর জাফর ইকবাল, অধ্যক্ষ কর্নেল জাহিদুর রহিম, ওসাসা সভাপতি প্রফেসর ডক্টর মুশাররফ হক, অন্যান্য অতিথিবৃন্দ, শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং কলেজের প্রাক্তন ও অধ্যয়নরত শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ঐতিহ্যবাহী এই বিদ্যাপীঠের উজ্জ্বল নক্ষত্রদের উপস্থিতিতে মুখরিত কলেজ ক্যাম্পাসে সবাইকে জানাচ্ছি স্বাগতম। সম্মানিত সুধী, ফিরে আসা দিনের স্মৃতি সবসময় মনোমুগ্ধকর, যা আমাদেরকে রোমাঞ্চিত করে। এই স্মৃতি জানিয়ে দেয় আমরা কেমন ছিলাম এবং কেমন আছি। বিশেষ করে স্কুল ও কলেজ জীবনের স্মৃতি আমাদের সবার মনেই বিশেষ স্থান দখল করে রেখেছে। আমি নিশ্চিত একইভাবে শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজের যে সকল প্রাক্তন ছাত্রীরা আজ এখানে উপস্থিত আছেন তারা সবাই তাদের ছাত্র জীবনের স্মৃতি স্মরণ করে আজ রোমাঞ্চিত। প্রাক্তন এবং বর্তমান ছাত্রীদের এই মিলন সবার মাঝে চাঞ্চল্যের সৃষ্টি করবে বলে আমার বিশ্বাস। প্রাক্তন এবং বর্তমান সকল ছাত্রীদের মিলনের এই আনন্দঘন মুহূর্তে আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা। আজ আপনাদের সকলের উপস্থিতিতে যে প্রীতির বন্ধন দৃশ্যমান তা আমাদের গৌরবান্বিত এবং অনুপ্রাণিত করছে এবং করবে। শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজ বাংলাদেশের একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষার মান উন্নয়নে এবং শিক্ষার্থীদের মেধা বিকাশে এই প্রতিষ্ঠান আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় প্রতি বছর ঢাকা বোর্ডে ভালো ফলাফল করে আসছে এই শিক্ষা প্রতিষ্ঠান। তা সত্ত্বেও এই প্রতিষ্ঠানে আরও উন্নতির অবকাশ রয়েছে বলে আমি মনে করি। আমরা ইতিমধ্যেই এই প্রতিষ্ঠানের উন্নয়নকল্পে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছি। এর মধ্যে অবকাঠামোগত উন্নয়ন, যেমন শিক্ষক ও শিক্ষিকাদের জন্য নতুন বাসভবন নির্মাণ, লাইব্রেরি সংস্কার ও কাঠামোগত পরিবর্তন, প্রতিষ্ঠানের প্রধান গেট স্থাপন ও ঊর্ধ্বমুখী সম্প্রসারণ ইত্যাদি কাজ চলমান রয়েছে। প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ, আপনারা আজ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে নিয়োজিত রয়েছেন। এই প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়ন ও সমৃদ্ধি সাধনে
আমি সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা, মূল্যবান অভিমত বা দিক নির্দেশনা প্রদানে অনুরোধ জানাচ্ছি। সম্মানিত প্রধান অতিথি ডক্টর জাফর ইকবাল একজন জনপ্রিয় লেখক ও শিক্ষাবিদ। শত ব্যস্ততার মাঝেও তার আজকের এই উপস্থিতি আমাদের সকল শিক্ষার্থীদের করেছে অনুপ্রাণিত ও গর্বিত। আমি তাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আমি আশাবাদী তিনি তার মূল্যবান বক্তব্যে আমাদের প্রতিষ্ঠানের সকলকে অনুপ্রাণিত ও উদ্বুদ্ধ করবেন। আজ এই মহতী অনুষ্ঠানে উপস্থিত হবার জন্য আপনাদের সকলকে কলেজ পরিচালনা পর্ষদের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজের এই মহতী বন্ধন আমাদের সকলকে করেছে রোমাঞ্চিত। পরিশেষে সবার মঙ্গল, সুদীর্ঘ জীবন এবং অত্র প্রতিষ্ঠানের সাফল্য কামনা করে বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, ধন্যবাদ। চলে যাচ্ছি আমাদের পরবর্তী বক্তব্যে। আমাদের পরবর্তী দিচ্ছেন আমাদের মাঝখানে অধ্যাপক ডাক্তার মুসাররত হক, সভাপতি ওয়াসিসা। ম্যামকে পোডিয়ামে আসবার জন্য অনুরোধ জানাচ্ছি। আমার সম্মানিত শিক্ষকবৃন্দ এবং শহীদ আনওয়ার স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমি এখানে আসতে পেরে এবং আপনারা যে সম্মান আমাকে দিয়েছেন ওসাসার সভাপতি হিসেবে, আমি নিজেকে অত্যন্ত গৌরবান্বিত মনে করছি। আমি অনেকটা আবেগ আপ্লুত হয়ে গেছি। আমি 1977 সালে এই স্কুল থেকে পাশ করি। আমি প্রথমেই অত্যন্ত শ্রদ্ধা করে আমার শিক্ষক শিক্ষিকাদেরকে স্মরণ করছি, যাদের ভালোবাসা, অক্লান্ত পরিশ্রমের জন্য আমরা এই স্কুল থেকে যারাই পাশ করেছি সবাই যে যেখানে আছি দেশে এবং বিদেশে অত্যন্ত ভালো পজিশনে আছি। এটা আমাদের শিক্ষকদের জন্যই একমাত্র সম্ভব হয়েছে। এই মুহূর্তে আমি আরেকটা কথা না বললেই পারি না, যে সমস্ত শিক্ষকরা আজকে আমাদের মাঝে নেই তাদেরকে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি এবং তাদের রুহের মাগফিরাত কামনা করছি। এই পুনর্মিলনী সফল করার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছে আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং যারা আমাদের স্পন্সর আছে তাদের প্রতিও আমি কৃতজ্ঞ। আমি আশা করি এই স্কুল তার পূর্বের সম্মান বজায় রেখে সামনে এগিয়ে যাবে। এই পুনর্মিলনীর সফলতা কামনা করছি। সবাই ভালো থাকুন, ধন্যবাদ। যার পদচারণার মধ্য দিয়ে আজকে আমাদের অনুষ্ঠানটি হয়েছে আরো বেশি সুন্দর। বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের সাহিত্য সব ক্ষেত্রে তার পদচারণা রয়েছে অন্যান্যভাবে, যার বই পড়ে আমরা ছোটবেলা থেকে এখন পর্যন্ত বারবার পুলকিত হই। সে কে? আজকের বিশেষ অতিথি। এবারে তার কাছ থেকে কিছু কথা শুনবো। আমাদের পুনর্মনিলী উপলক্ষে কেমন লাগছে আমাদের প্রাঙ্গণে এসে। পোডিয়ামে আমন্ত্রণ জানাচ্ছি প্রধান অতিথি ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল স্যারকে। করতালি হয়ে যাক সকলে। আমি যখন কোথাও গিয়ে কিছু বলার চেষ্টা করি, আগে সামনে তাকিয়ে বোঝার চেষ্টা করি যে সামনে কারা আছে। সাধারণত আমার সামনে থাকে যারা এই সাইজের বাচ্চা কাচ্চা থাকে, তাই না? ওদের সঙ্গে কথা বলা খুবই সোজা এবং অত্যন্ত ভয়ঙ্কর, রিস্কি, বিপজ্জনক। কারণ ওরা হচ্ছে গিয়ে এমন একটা বয়সের মানুষ যে ওদেরকে কোনোভাবেই ধোকা দেওয়া সম্ভব না। আপনি অল্প একটু বোরিং কথাবার্তা বলেন, একটু উপদেশ দেওয়ার চেষ্টা করবেন, সাথে সাথে বাচ্চাগুলি আপনার কথা না শুনে পাঁচজনকে গল্প করবে, গুতুগুতি করবে, খেলবে, করবে, তাই না? পুরোপুরি যারা বক্তৃতা দিচ্ছে তাদেরকে পুরোপুরি উপেক্ষা করে নিজের কাজ করতে থাকবে। কাজে আমি সবসময় খুব সতর্ক থাকি যে আমার সামনে কারা আছে, তাদের সঙ্গে যে কথা বলছি তারা কি আমার কথা শুনবে নাকি আমাকে পুরোপুরি উপেক্ষা করে নিজের কাজ করতে থাকবে। তো এখানে এসে এই জন্য প্রথমেই আমি জিজ্ঞেস করছিলাম যে যারা এখানে আসছেন তারা কারা, তারা এই স্কুল থেকে পাশ করে বেরিয়েছেন, সবচেয়ে পুরানো ব্যাচ কোনটা। আমি শুনতে পেলাম যে 1967 এসএসসি, আমি 1968 সালের এসএসসি। কাজে অ্যাটলিস্ট একটা ব্যাচ আছে যে নাকি আমার থেকে সিনিয়র। আছেন নাকি আপনারা কেউ? থাকলে হাত তুলবেন, আমি দেখতাম এখানে নাই মনে হচ্ছে, ওনারা কেউ আসেন নাই। তাহলে আমি নির্দ্বিধায় আমি এই ছাত্রীদেরকে এবং ছাত্রছাত্রীদেরকে তুমি বলতে পারি, তাই না? কথা বলা আমার জন্য সুবিধা হয় যদি আমি তুমি বলতে পারি। আমি যেহেতু মাস্টার মানুষ, যখনই কাউকে দেখা হয় মুখ থেকে তুমি চলে আসে। যেহেতু সবাই হয় আমার সমবয়সী, না হয় আমার থেকে ছোট, আমি তাদেরকে তুমি বলে সম্বোধন করি। আমি তোমাদেরকে এই সুন্দর অনুষ্ঠানে আসতে পেরে আমাকে আনার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। প্রথমত, যত রকম ছাত্রছাত্রীদের অনুষ্ঠান হতে পারে তার মাঝে সবচেয়ে সুন্দর অনুষ্ঠান হচ্ছে কি এই পুনর্মিলনীটা। আমরা জানি, কারণ আমাদের বিশ্ববিদ্যালয়ে যেটা হয় আমরা সেটাকে বলি সমাবর্তন বা কনভোকেশন। সেই কনভোকেশনে সব পুরনো ছাত্রছাত্রী চলে আসে
পৃথিবীর বাইরে যে সমস্ত বিশ্ববিদ্যালয় আছে তারা প্রতি বছর সমাবর্তন করতে পারে। আমাদের দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলি সমাবর্তন প্রতি বছর করতে পারে না, কাজেই 3-4 বছর জমা হয়ে যায়। কাজেই সমস্ত ছাত্রছাত্রী 3-4 বছর পরে দেখা হয়, তখন তাদের মুখে যে আনন্দের যে একটা ভাব হয় সেটা দূর থেকে দেখতেই যে কত আনন্দ। কাজে আমি অনুভব করতে পারছি ঠিক সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েদের যে আনন্দ হয়, আজকে এখানে যারা আছে তাদের ভিতরে নিশ্চয়ই ঠিক একই ধরনের আনন্দ হচ্ছে। অনেক দিন পরে নিজের বন্ধুকে দেখছে, অনেক দিন পরে নিজের সহপাঠিনীকে দেখছে, একজন আরেকজনকে জড়িয়ে ধরছে, কথা বলছে, তাই না? এই দৃশ্যটা দেখতে কত আনন্দ। আমার মনে আছে আমাদের সমাবর্তনে যখন সব ছেলে মেয়েরা আসে তখন তাদের ছবি তোলার একটা ঝোঁক শুরু হয়ে যায়। আমরা যখন স্কুল কলেজে পড়াশোনা করতাম তখন ক্যামেরা খুবই মূল্যবান একটা বিষয় ছিল। আমাদের বিশ্ববিদ্যালয়ে আমাদের পুরো ক্লাসে শুধুমাত্র একজনের একটা ক্যামেরা ছিল, তাও তার নিজের না, তার পরিবারের ক্যামেরা, এবং সেই জন্যে তার খুব খাতির ছিল। কোনো অনুষ্ঠান হলেই তাকে দাওয়াত দেওয়া হতো, তুমি আসো, এবং সেই ক্যামেরা নিয়ে খুব ভাব করে সে ছবি তুলতো। এবং আগে ফিল্ম ছিল, সেই ফিল্মের ভিতরে 36টা করে ছবি তোলা যেত। কাজে ফিল্মটা লোড করার সময় খুব সাবধানে লোড করা হতো, কারণ খুব কায়দা করে লোড করতে পারলে একটা এক্সট্রা ছবি বের করা যেত সেখান থেকে। 36টা রোল দিয়ে 37টা ছবি তোলা যেত, ঠিক আছে? আমার এক বন্ধু একবার ছবি তুলতে গিয়ে প্রায় 40টা ছবি তুলে ফেললো, তারপরে ফিল্ম শেষ হয় না। তখন আবিষ্কার করলো আসলে ফিল্মটা ঠিক মতো লাগানো হয় নাই, সেই জন্য সে ঘুরিয়ে যাচ্ছে, ছবি তুলে যাচ্ছে, কিন্তু ফিল্ম নড়ছে না। আর এখন প্রত্যেকের কাছে অন্তত পক্ষে 2টা ক্যামেরা থাকে, একটা আসল ক্যামেরা এবং আরেকটা হচ্ছে মোবাইল, তাই না? ছবি তুলতে 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 তাদের ধৈর্যের কোনো শেষ নাই। আমার মনে আছে আমাদের যখন সমাবর্তন হয় তখন সব ছাত্রছাত্রী তাদের শিক্ষকদের সামনে ছবি তুলতে যায়, দাঁড়িয়ে আছি, তারা ছবি তুলছে, ফ্ল্যাশ হচ্ছে, ছবি তুলছে, ফ্ল্যাশ হচ্ছে, প্রায় ঘন্টাখানেক চোখে ক্রমাগত ফ্ল্যাশ হওয়ার পরে তারপরে যখন গেল আমি দেখি আমি আর কিছু চোখে দেখি না, লিটারেলি হাতটাতে ঘরে যেতে হয়েছে, কারণ ফ্ল্যাশের কন্টিনিউয়াস 1 ঘন্টা ফ্ল্যাশের আলোতে চোখের পাড়াটা বেজে গেছে। যাই হোক, সেটা কোনো গুরুতর ব্যাপার না, সেটা আনন্দের ব্যাপার। আমাদের বিশ্ববিদ্যালয়ের এই পরশুদিন কিংবা তার আগের দিন আমাদের বিশ্ববিদ্যালয়ে একটা ডর্ম আছে, সেই ডর্মের যে সমস্ত মেয়েরা মাস্টার্স পাস করেছে তাদের মানে বিদায় উপলক্ষে একটা ডিনারের আয়োজন করা হয়েছে। তো সবাই সেখানে গিয়েছে, এবং আমার স্ত্রী যেহেতু আগে হলের প্রভোস্ট ছিলেন কাজে তাকেও দাওয়াত দিয়েছে, এবং তার হাজব্যান্ড হিসাবে আমাকেও দাওয়াত দিয়েছে। তো আমি সেখানে গেলাম, যাওয়া মাত্রই ছবি তোলা শুরু হলো। তখন আমি দুটো জিনিস আবিষ্কার করলাম। এক, যে মেয়েরা খুব সুন্দর করে তাদের সাজা সম্ভব, ছেলেদের কিছুই করা সম্ভব না। আজকে আমি এখানে এসে তখন আমি আবিষ্কার করলাম যে এতগুলি মেয়ে, প্রায় 70 জন মতন মেয়ে, তারা সবাই মাস্টার্স পাস করেছে। কি অসাধারণ একটা ব্যাপার! আমাদের বাংলাদেশে 70 জন মাস্টার্স পাস করা মেয়ে মানে হচ্ছে গিয়ে একটা সম্পদ, একটা বিশাল সম্পদ। কিন্তু তারা আবার কি সুন্দর করে সাজতে পারে, আর আমরা পুরুষ মানুষরা আমাদের কিছুই করার নাই। আমি চিন্তা করছিলাম আমি যদি আজকে এখানে সেজে আসার চেষ্টা করতাম তাহলে কি করতাম। পরে আবিষ্কার করলাম যে আমার কিছুই করার নাই, এইভাবেই আসতে হতো, তাই না? কাজেই এই একদিক থেকে আমরা পুরুষ মানুষরা বঞ্চিত, আমাদের সাজার কোনো ব্যাপার নাই। কিন্তু মেয়েরা যখন সাজে তাদের সাজার ব্যাপার আছে, এবং যখন সাজে তখন দেখতে অনেক ভালো লাগে আসলে, তাই না? দেখতে অনেক ভালো লাগে, এত সুন্দর করে সেজে বুঝে আসছে মেয়েরা। আজকে এখানে যারা আসছে তাদেরকে দেখে খুবই ভালো লাগছে, এবং তাদেরকে এত সুন্দর করে সেজে আসার জন্য, এই অনুষ্ঠানটাকে মহিমান্বিত করার জন্য, অনুষ্ঠানটাকে সুন্দর করার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই। আমি এই রাস্তা দিয়ে অনেক যাতায়াত করি এবং সবসময় দেখি শহীদ আনোয়ার গার্লস কলেজ। তো এখানে যে আনোয়ার নামটা যে আছে, তাই না, এই আনোয়ার নামটা আমার খুব পরিচিত আমাদের, কারণ এই আনোয়ার জেনে শহীদ আনোয়ার, তিনি কুমিল্লা ক্যান্টনমেন্টে 1971 সালে যুদ্ধের সময় মারা গিয়েছিলেন, এবং আমাদের পারিবারিক বন্ধু ছিলেন, আমাদের পরিবারের খুব বন্ধু ছিলেন। তাকে আমরা খুব ভালো করে চিনতাম, তার স্ত্রী, এবং তাকেও খুব ভালো করে চিনতাম। এবং 1971 সালে তিনি যখন মারা গিয়েছেন সেটা আমাদের জন্য একটা গভীর একটা দুঃখের ব্যাপার ছিল। এখন তার নামটা এই স্কুলে রয়ে গিয়েছে, কাজেই এইটা এই স্কুলটার সঙ্গে আমি এক ধরনের একাত্মতা অনুভব করি, যে এখানে আমার একজন প্রিয়জন, একজন প্রিয় শহীদের নামে এই স্কুলটি হয়েছে। এবং আমি যখন এখানে আসি তখন আমার স্ত্রী মনে করিয়ে দিল, তুমি যখন ওখানে যাওয়া ওদেরকে বলো আমি ছোট থাকতে এই স্কুলে পড়েছি। কাজে আমার স্ত্রী এই স্কুলের প্রাক্তন ছাত্রী, সে আমাকে মনে করে দিয়েছে। এই নানাভাবে এই স্কুলটার সঙ্গে আমরা সম্পৃক্ত, আমাদের কোনো একটা সম্পর্ক আছে। তো যাই হোক, এটা গার্লস স্কুল অ্যান্ড কলেজ, কাজে এখানে মেয়েরা পড়ে। এবং আমি মনে করি আমাদের বাংলাদেশ পৃথিবীর অন্যান্য দেশের সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছে, এবং যে বড় ডিফারেন্সটা মেক করবে তার একমাত্র কারণ হচ্ছে গিয়ে আমাদের দেশের মেয়েরা ছেলেদের সমান সমান, অনেক ক্ষেত্রে ছেলেদের থেকে ছাড়িয়ে তারা কিন্তু এগিয়ে যাচ্ছে। এবং আমরা যদি আমাদের স্ট্যাটিস্টিক দেখি, আমি যেহেতু শিক্ষক মানুষ,
কন্টিনিউয়াসলি এই জিনিসগুলো আমি করি। লেখাপড়ার ব্যাপার, স্কুল কলেজ, তাদের লেখাপড়ার ব্যাপার আমার দেখে অসম্ভব ভালো লাগে যখন আমি দেখি যে আমাদের দেশের মেয়েরা ঠিক ছেলেদের পাশাপাশি সমানভাবে তারা লেখাপড়া করে যাচ্ছে। 1971 সালের আগে এই দেশটার নাম ছিল পাকিস্তান। এটা ছিল পূর্ব পাকিস্তান, ওটা ছিল পশ্চিম পাকিস্তান। 1971 সালে আমাদের এই মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে এই দেশটাকে স্বাধীন করে এটার নাম দিয়েছে বাংলাদেশ, আর পাকিস্তান নামক দেশটি এখনো আছে। আমরা এই দুটো দেশকে তুলনা করি, আমরা কি দেখি যে আমাদের দেশটা এগিয়ে যাচ্ছে এবং পাকিস্তান নামক রাষ্ট্রটি দিনে 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 নিচের থেকে নিচে চলে যাচ্ছে। সেই দেশের মেয়েরা লেখাপড়া করতে পারে না, কোনো মেয়ে লেখাপড়া করার চেষ্টা করলে তার মাথায় গুলি করা হয়, এবং এই বছর সে কারণে মালালাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে, কারণ সে মেয়েদের লেখাপড়ার কথা বলেছিল। আমি জানি, এখন নিশ্চিতভাবে জানি যে আমাদের দেশ সামনের দিকে এগিয়ে যাবে, এবং তার সবচেয়ে বড় যে কারণটি আছে সেই বড় কারণটি হচ্ছে কি আমাদের দেশের মেয়েরা ছেলেদের পাশাপাশি কিন্তু লেখাপড়ার দিকে এগিয়ে এসছে। কাজে এখানে এসে আমার খুব ভালো লাগছে যে একটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ, সেখানকার ছাত্রীরা তারা পড়াশোনা করছে, তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। কিছু কিছু ব্যাপার আমার কাছে খানিকটা রহস্যময় মনে হয়। আমাদের ইউনিভার্সিটিতে প্রায় 5টার মতন ডরমিটরি আছে, তার ভিতরে ছেলেদের ডরমিটরি 3টা, মেয়েদের ডরমিটরি 2টো। মেয়েদের ডরমিটরি খুব সুন্দর করে কাজ করে, তাদের টাকা পয়সা ঠিকভাবে থাকে এবং ফাইন্যান্স এনাফ থাকে, তারা নানা ধরনের কর্মকাণ্ড করতে পারে। আর ছেলেদের যে ডরমিটরি কন্টিনিউয়াসলি সেখানে টাকা পয়সা টানাটানি, ছেলেরা পরে খায়, ফাউ খাওয়ার চেষ্টা করে, খেয়ে পয়সা দেয় না, হলের বিল দেয় না, এবং কন্টিনিউয়াসলি ওরা ইউনিভার্সিটির কাছে পয়সা চায় যে আমরা চালাতে পারছি না, আমাদেরকে ভর্তুকি দেওয়া হয়। কারণটা কি? রহস্যময় ব্যাপারটার কারণটা কি? কেন ছেলেরা এরকম